স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আর আলোচনার জন্য স্টুডিওতে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান আহত হয়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে দলীয় সূত্র। বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা জানান মহিলা দলের নেত্রী রাবেয়া সিরাজ। এদিকে অবরোধের অষ্টম দিনেও রাজধানীতে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং ভোটের অধিকার আমরা অর্জন না করতে পারবো, সেই জন্য যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি অব্যাহত থাকবে। উনি পূর্বে যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি চলছে এবং চলবে। অবরোধ নাশকতা ঠেকাতে রাজধানী সহ সারা দেশে প্রতিরোধ কমিটি করবে 14 দল। রাজধানীর ধানমন্ডিতে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। চোরাগোপ্তা হামলায় খালেদা জিয়া উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সারা বাংলাদেশে আমরা পাড়া মহল্লায় এই ধরনের ছোট বড় সমাবেশ করে আমরা 14 দলের পক্ষ থেকে আমরা কমিটি করব। কমিটি করে যে কমিটিগুলো আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তারা জনগণকে উদ্বুদ্ধ করবে এবং কর্মীদের ঐক্যবদ্ধ করে এই ধরনের সন্ত্রাসী কাপুরুষদের বিরুদ্ধে ইনশাআল্লাহ জনগণ দুষ্কৃতি করে তুলবে না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা সাহায্য করবো। এই ধরনের সন্ত্রাস দমনের জন্য আমরা আমাদের কার্যকর পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা নেব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আপিল মামলা শুনানি শুরু হবে বুধবার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এ বিষয়টি রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্র। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। খুব একেবারেই হঠাৎ করে আকস্মিক ঘটনা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান গুলিবিদ্ধ হয়েছেন। আমরা একটু তার খবরটি আসলে একটু জেনে আসি, তিনি এখন কেমন আছেন, চিকিৎসকরা কি বলছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, একটু আমাদেরকে বলবেন রিয়াজ রহমানের অবস্থা এখন কেমন? চিকিৎসকরা কোনো ধারণা কি আপনাদেরকে দিয়েছে? সুলতানা রহমান, চিকিৎসকরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। তবে হাসপাতাল সূত্রে আমরা যতটুকু জেনেছি যে একটি মেডিকেল বোর্ড বসেছে এবং তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে, যার কারণে তিনি সম্পূর্ণ আশঙ্কা মুক্ত কিনা সেটি আসলে বলা যাচ্ছে না। এই বোর্ড আমাদেরকে জানাবে, আসলে সেটা কখন জানাবে, জানানোর পরে আসলে নিশ্চিত করে আমরা বলতে পারবো যে তিনি আশঙ্কা মুক্ত কিনা। তবে তার পরিবারের সদস্য বলতে তার কন্যার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে ভাইটাল কোনো জায়গায়, তার ভাই একজন ডাক্তার, তিনি বলেছেন যে তাদের পরিবারেরই একজন, যে তিনি আসলে ভাইটাল কোনো জায়গায় তার গুলি লাগেনি এবং তিনি যে বেঁচে গেছেন এজন্য তারা আসলে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তারা বেঁচে যাওয়ার ফলে তারা আল্লাহর কাছে, পরম করুণাময়ের কাছে। জি, আমরা জেনেছি, আপনার মাধ্যমে আমরা জেনেছিলাম যে রিয়াজ রহমানের পায়ে 2টি গুলি লেগেছে এবং কোমরে 2টি গুলি লেগেছে। আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন মারুফা যে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছিল? আচ্ছা, ঘটনাটি ঘটেছিল, উনি ঠিক সাড়ে 8টার সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করতে আসে এবং আপনি জানেন যে এখানে পুলিশের ব্যারিকেড 86 নম্বর রোডের একেবারে মাথায়, সেখান থেকে তিনি হেঁটে এসেছেন এবং ফেরার সময় ঠিক 20 মিনিট তিনি অবস্থান করেন গুলশান কার্যালয়ের ভেতরে এবং তিনি হেঁটে বেরিয়ে যান। তাকে একেবারে 86 নম্বর রোডের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে দেয় বিএনপির প্রেস উইং শামসুদ্দিন দিদার এবং তারপরে তিনি গাড়িতে করে রওনা হন এবং গুলশান 2-এর 46 নম্বর রোডে ধানসিঁড়ি রেস্তোরাঁর সামনে তার উপর অতর্কিত হামলা করে। 3টি মোটরসাইকেলে করে 8জন আরোহী আসে এবং তারা প্রত্যেকেই যুবক
হঠাৎ পুরো ঘটনাটি ঘটে 3 মিনিটের মধ্যে এবং তারা এসে গাড়িকে থামাতে বলে এবং তাকে গাড়ি থেকে নামতে বলে এবং এই সময় হাতুড়ি দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে, জানালার কাঁচ ভেঙে তাকে গুলি করে। এই সময় 4টি গুলি তাকে লাগে এবং হামাগুড়ি দিয়ে একই সময় কিন্তু আগুনও লাগিয়ে দেওয়া হয় তার গাড়িতে, পেট্রোল জ্বালিয়ে দিয়ে, এবং তিনি হামাগুড়ি দিয়ে নেমে আসে গাড়ি থেকে এবং পাশে সেবা ফার্মেসি নামে এরকম একটি দোকান আছে যেখানে তিনি গিয়ে আশ্রয় নেন। সেখানে ঔষধ পাওয়া যায়, সম্ভবত সেটি একটি ডায়াগনস্টিক সেন্টারও হতে পারে। এবং সেখানকার ইলেকট্রিশিয়ান তিনি জানিয়েছেন আমাদেরকে যে প্রাথমিকভাবে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হয় এবং তাৎক্ষণিক সেখানে পুলিশ আসে। গুলশান থানার এসআই মাহমুদ তিনি আসেন এবং তিনি গুলশান থানার পুলিশ তার সঙ্গে আরো কয়েকজন তাকে ইউনাইটেড হাসপাতালে তাৎক্ষণিক নিয়ে আসেন এবং ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসবার পরে তাকে এখানকার জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং পুলিশ এখনো কি শনাক্ত করতে পেরেছে যে কারা, এই যে আপনি যে 8 জন আরোহীর কথা বললেন হেলমেট পরে মোটরসাইকেলে করে এসেছে, তারা কারা হতে পারে? কারণ আপনি জানেন যে গুলশান এলাকা খুবই একটি সিকিউরড এলাকা, সেখানে অনেক বেশি নজরদারি থাকে এবং আপনি যেই জায়গাটির কথা বললেন ওটার পাশে ওয়েস্টার্ন হোটেল এবং ওই জায়গাটিতে অনেক পুলিশ থাকার কথা। তো কোনোভাবে কি তারা আইডেন্টিফাই এখন পর্যন্ত কিছু করতে পেরেছে? না, এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি, এমনকি তার পরিবারের সদস্যরাও কাউকে সন্দেহ করছে না সেভাবে। এবং তার দলের দিক থেকে যেরকম এখানে আপনি জানেন যে এই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি ভর্তি আছেন। তো তিনি এখানে আসেন তাকে দেখবার জন্য এবং এসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে রিয়াজ রহমান আসলে খুবই নিরীহ প্রকৃতির একজন লোক এবং তিনি কখনো কোনো সমাবেশে কিংবা কোথাও কখনো বিবৃতিও রাখেনি এবং রাজনৈতিক কোনো রাজপথের কোনো কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেনি। সুতরাং তারা বলতে পারছে না আসলে এই হামলা তার উপর কেন, এবং তার পরিবারের সদস্য এবং তার দলের যারা এখানে এসেছেন, স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান সহ অন্যান্য যারা এসেছেন মহিলা দলের কয়েকজন, তারা এটার নিন্দা জানিয়েছেন আসলে। আর আপনি যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা শনাক্ত করতে পেরেছে কিনা, এসআই মাহবুবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তো তার ফোন বন্ধ পাওয়া গেছে। আমাদের আরেক সহকর্মী তিনি গুলশানে যোগাযোগ করেছেন, তো সেখানকার গুলশান থানা থেকে জানানো হয়েছে যে তাকে সেখানে কিছু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, তবে গুলি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা আসলে কিছু জানেন না বলে দাবি করেছেন। আচ্ছা মারুফা, আপনি জানেন যে এর আগে বিএনপির সাবেক কূটনীতিক সবিউদ্দিন আহমেদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া আপনি জানেন যে শমশের মুবিন চৌধুরীকে আটক করা হয়েছে। মানে বিএনপির পক্ষ থেকে কি এইরকম কোনো বক্তব্য আছে যে বিএনপির যারা মানে মূলত কূটনৈতিক কিংবা পররাষ্ট্র সম্পর্কিত ব্যক্তি আছেন তারা কোনো টার্গেট ওরিয়েন্টেড আছেন কিনা, এই ধরনের কোনো আভাস বা কোনো ধারণা কি আপনাদেরকে দিয়েছে? হ্যাঁ, এই ধরনের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাকে যখন আমরা প্রশ্ন করেছি তখন তিনি বলেছেন যে খালেদা জিয়াকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের মধ্যে রয়েছেন যেরকম শমশের মুবিন চৌধুরীকে জেলে ঢোকানো হয়েছে এবং সাবিউদ্দিন চৌধুরীকে ভয় দেখানো হয়েছে, তার গাড়িতে এর আগে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আজকে রিয়াজ রহমানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এই কথা বলে পাশাপাশি তিনি বলেছেন যে এক এক করে খালেদা জিয়ার পাশে থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইসব ঘটনার মধ্যে দিয়ে, এই ধরনের আশঙ্কা করেছেন তিনি এবং দাবি করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন তিনি। যে মারুফা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই রিয়াজ রহমান সম্পর্কে আরো তার অবস্থা কেমন, তিনি উন্নতির দিকে যাচ্ছেন কিনা এই খবর সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা ভালো খবর জানতে পারবো। মারুফা, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, এই ঘটনাটি আকস্মিক নাকি আসলে আপনার কাছে পুরো জিনিসটা আপনি শুনলেন মারুফা রহমান বলছিলেন যে এটাকে একদমই পরিকল্পিত মনে হচ্ছে না? আমার কাছে রহস্যময় মনে হয়। আপনি যেটা বলছিলেন, ওকে বিএনপি তরফ থেকেও বলা হচ্ছিল যে তাদের পররাষ্ট্র বিষয়ক ম্যাটার যারা দেখতেছিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যারা, তাদের একজন শমশের মুবিন চৌধুরী, উনি এখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, উনি আটক আছেন। ওনাকে আটক করা হয়েছিল ছবি বিশ্বাস বা একজন এমপি ঘটনায়। এটা আমার কাছে খুব হাস্যকর বিষয় মনে হয় ওনাকে আটকের জন্য।
এবং এই সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত মামলাগুলো দিয়ে, আমি তো ওই দিন ওই কোনো ঘটনা ওনাকে ওইখানে কোথাও দেখিনি কেউ আমরা। সো প্রকৃত অপরাধীরা কিন্তু পুলিশদের ইয়ে থেকে বের হয়ে যায়, এখানে যারা ছিল তাদের কাউকে দেয় নাই, ওকে দিয়েছে, সে জেলে আছে। আর সাফিউদ্দিনের কথা বললেন, কয়দিন আগে তাকে ইয়ে করা তার হলো, গাড়িতে আগুন দেওয়া আগুন হয়েছিল। দেওয়া হলো। আজকে এটা তো স্বাভাবিকভাবে যে কেউ ভাবতে পারে যে তাকে যে বিএনপির চেয়ারপারসনে যে এইডস আছেন তাদেরকে এরকম পরিকল্পিতভাবে কেউ এটা করতে পারে। আবার অন্যটাও তো হতে পারে, ওনার দলের মধ্যেও থেকে ওই ঘটনা করতে পারে, কিন্তু এটাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। ওনার দলের কেউ যে করে নাই সে নিশ্চয়তাও আমরা আবার কিভাবে পাই, কারণ ওনারা যে হারে আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে গেছেন। জি না আমি সুলতান, আমি এখানে ক্লিয়ার করি ওনার দলের কিভাবে করতে পারেন। কারণ হচ্ছে আজকে বিএনপির যে পররাষ্ট্র বিষয়ক দেখার যে বিষয়টা, ওনাদের বহির্বিশ্বের বিএনপি চাচ্ছে যে বাইরের একটা চাপ এখানে তৈরি হবে, বাংলাদেশ আর বাংলাদেশ না, এখানে বহির্বিশ্বের একটা নিয়ন্ত্রণ এখন তৈরি হচ্ছে শক্তিগুলোর। সেই জায়গায় এই দুইটা লোক বা বিএনপির যে পররাষ্ট্র যে উইং আছে তারা কি ধরনের দায়িত্ব পালন করছে, কারণ তাদের অমিত শাহের সাথে ফোন কল সেটা ফলস প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে একটা বিবৃতি আনতে পারে না, সেটাও ভুয়া প্রমাণিত হয়। তাহলে এরা কি করছে? এদের উপর ক্ষিপ্ত হয়েও কেউ করতে পারে, ওদের দলের কেউ করতে পারে। কিংবা এটা হতে পারে যে এরকম একটা ফিগারের লোক যদি মারা যায়, একে যদি আমরা মারতে পারি আন্দোলন আরো বেগবান হবে। না তো সেই কোনো ক্ষেত্রে তো সম্ভাবনা উড়ে বিএনপির দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক কৌশলে তো আরো অনেক দিক থেকে আমরা দুর্বলতা দেখি। সেই ক্ষেত্রে তো শুধুমাত্র আমি পররাষ্ট্র বলছি যে উইংয়ের একদিক উপর না, কেন, সরকারের দিক এই না। প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব জুনায়েদ সাকি, ডক্টর আনিস আলমকে যেমনটা বলছিলেন যে এটা বিএনপিও ক্ষিপ্ত হয়ে করতে পারে, কিন্তু বিএনপি তো রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে অনেক জায়গাতেই আসলে দুর্বলতা স্পষ্ট, কিন্তু শুধুমাত্র দলের ভিতর থেকেই আসলে এই ধরনের পরিকল্পনা হওয়ার কি আশঙ্কা কি আছে? আপনার কাছে কি মনে হয়? না, আমি আসলে বিষয়টাকে দেখছি যে আমাদের এখানে তো একটা মানে রাজনৈতিক সংঘাত বিরাজ করছে, এবং সেই সংঘাতটা তার পেছনের কারণটা হচ্ছে রাজনৈতিক সংকট, এবং সেগুলো আমরা সবই জানি, আমরা নিয়ে অনেক কথা বলেছি যে 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যে সংকট, এবং সেই সংকটটা এখন চলছে। তাহলে এইটা মানে বিএনপি একটা আন্দোলনের কথা বলে আসছে, আন্দোলনের কথা অন্যরাও বলে আসছে। এখন বিভিন্ন দলের আন্দোলনের কৌশল কিংবা আন্দোলনের গতি এক এক রকম জায়গায় থাকে। তো বিএনপি যে কর্মসূচি দিয়েছে কিংবা তাদের জোট যে 20 দল জামাত সহ তারা যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি আমরা দেখলাম যে 5ই জানুয়ারি তারা একটা সমাবেশ করতে চেয়েছে। আমরা আমাদের দলের দিক থেকে কিন্তু আমাদের মোর্চার দিক থেকে সমাবেশ করতে চেয়েছিলাম। আমরা সমাবেশ করার কোনো বাস্তবতা পাইনি। একে তো 144 ধারা, তার উপরে সরকারি দলের লোকেরা 144 ধারার মধ্যেই সভা সমাবেশ করছে, বিভিন্ন জায়গায় দখল করে রেখেছে, এবং প্রেস ক্লাবের সামনে আমাদের জায়গা ছিল সেটা দখলীকৃত ছিল, ফলে আমরা সেখানে সমাবেশ করতে পারিনি। বিএনপি বড় দল এবং তারা বড় সমাবেশ করতে চেয়েছে। সরকারের তারা নিজেরাই ভালো জানবে। তারা এখন, যেমন আমরা টেলিভিশন সংবাদপত্রের মাধ্যমে জানছি যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নাকি তাদের বলেছে এখানে বিরাট সহিংসতার তারা আশঙ্কা করেছিলেন। তো ওই দিন কি কি সহিংসতা হতে পারত, আর গত 8 দিন ধরে কি কি সহিংসতা হচ্ছে, মানে আমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে সহিংসতার দোহাই দিয়ে বিএনপি সমাবেশ করতে দেওয়া হলো না, তাতে কি সহিংসতা থামানো গেল? বরং 8 দিন ধরে যে সহিংসতা হচ্ছে এবং